শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাহিত্য। সাহিত্য এমন কোনো লেখনী যেখানে শিল্পের বা বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়। মোট কথা, ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা, সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। তবে সার্থক সাহিত্য মানব জীবনের বাস্তবতার নিরিখে শিক্ষা এবং বিনোদন দেয়। প্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গের আজকের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। যিনি যেখান থেকে এই অনুষ্ঠান শুনছেন সকলকে জানাই হৃদয় শুভেচ্ছা। এটি সকলেরই জানা, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। ব্যবহারিকভাবে এটি চর্যা গীতিকোষ, চর্যাচর্য বিনিশ্চয় ইত্যাদি নামেও পরিচিত। বাংলা ভাষার জন্মলগ্নে বিভিন্ন পরম্পরায় সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্য ও সাধকগণ এই পদগুলো রচনা করেছেন। রূপক, প্রতীক ও চিত্রকল্পে রচিত চর্যাপদের সংকলিত গীতি বা পদগুলোতে প্রকৃতপক্ষে সহজিয়া সাধন পদ্ধতির বিভিন্ন নিগূঢ় তত্ত্ব ও উপদেশ বহুমাত্রিক অর্থসম্পন্ন কাব্যিক ছন্দে প্রকাশ করা হয়েছিল। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজপরিবারের গ্রন্থশালা রয়্যাল লাইব্রেরি থেকে এর পুঁথি উদ্ধার করেন। পুঁথিটিতে 50টি চর্যায় মোট 24 জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে তৎকালীন সমাজচিত্র শিরোনামে একটি প্রবন্ধ পাঠ করছেন অধ্যাপক আহমেদ রেজা। চর্যাপদ বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। চর্যাপদের আরেক নাম চর্যাগীতি। চর্যাপদকে বাংলা সাহিত্যের প্রথম ও আদি নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগারে যান এবং সেখানে তালপাতার ওপর লিখিত চর্যাপদ বা চর্যাগীতি দেখতে পান। তিনি এই বিষয়ে গবেষণা করে এই ধারণায় উপনীত হন যে চর্যাপদই বাঙালির প্রথম সাহিত্যের নিদর্শন। চর্যাপদের রচনাকাল আনুমানিক 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। চর্যাপদের রচয়িতাদের বসবাস বাংলার নানান অঞ্চলে। সে সময় নানান কবি চর্যাপদ রচনা করেন। এদের মধ্যে সবচাইতে বেশি পরিচিত কবি কানহপা। তাঁর লেখা মোট 12টি পদ পাওয়া যায়। কানহপা বা অন্য সকল চর্যাপদ রচয়িতা ঠিক কবিতা হিসেবে এসব পদ রচনা করেননি। এসব পদে তাঁদের সাধনার কথা বিবৃত হয়েছে। তা সত্ত্বেও তাদের রচনা উচ্চমানের সাহিত্য হিসেবে আজ বিবেচ্য ও গৃহীত। চর্যাপদ যেহেতু বাংলাদেশের বৌদ্ধ সাধকদের সাধন সঙ্গীত, তাই এদেশের নানান বিষয় ও উপাদান তাদের রচনায় উপস্থাপিত হয়েছে। যেমন বাংলাদেশের ভৌগোলিক প্রকৃতির কথা চর্যাপদে একাধিকবার উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের খাল, বিল, নদী নালার কথা অর্থাৎ নাব্য প্রকৃতির কথা চর্যাপদে পাওয়া যায়। কবি বলেন, ভবনে গহন গম্ভীর বেগে বাহি দুয়ান্তে নিখিল মাঝে নথাহি। আরেক কবি বলেন, বাম দাহিন জো খাল বিখলা সরহ ভনই বপা উজুবাট ভাইলা, অর্থাৎ বায়ে এবং ডাইনে খাল আর বিল রয়েছে। চর্যাপদ যখন রচিত হয় তখন বাংলাদেশে সেন রাজবংশের আধিপত্য ছিল। সেন রাজবংশের পূর্বে বাংলাদেশের শাসন ছিল পাল রাজবংশের। পালবংশীয় রাজারা ধর্মচর্চা এবং সামাজিক আচরণের ক্ষেত্রে উদারনৈতিক ছিলেন। সেন রাজবংশের শাসনামলে বর্ণাশ্রম প্রথা প্রচলিত ছিল। চর্যাপদের রচয়িতাগণ ডম্বী, কামলী, শবর প্রমুখ অন্তজ শ্রেণীর অন্তর্গত ছিলেন। তাই তাদের রচনায় ডমনী, চণ্ডালী, শুণ্ডিনী, শবরী, শাক্ত, ব্যাধ, জেলে প্রভৃতি শ্রেণীর জীবনের কথা উপস্থাপিত। এই শ্রেণীর ব্যক্তিগণ সমাজের অভিজাত উচ্চবর্গীয়দের দ্বারা উপেক্ষিত হতো। কবি কানহপাদ তার একটি পদে বলেন, নগর বাহিরে ডম্বী তোহরি কুড়িয়া ছই ছই যা সো বামহ নাড়িয়া, অর্থাৎ ডোম, চাড়াল, শবর প্রভৃতি
তথাকথিত নিম্নবর্গের মানুষের অবস্থান নগরের বাইরে। চর্যাপদ পাঠ করে জানা যায় যে তৎকালীন প্রান্তিক ও দরিদ্র মানুষ খুব সাধারণ জীবনযাপন করত। ডোমদের বৃত্তি ছিল তাঁত বোনা এবং চাঙাড়ি নির্মাণ করা। তাছাড়া ছিল খেয়া পারাপার আর এক বৃত্তি। ডোম পুরুষদের মধ্যে কেউ কেউ তাদের চরণে নূপুর ও কানে কুণ্ডল ধারণ করে কাপালিক বেশে নগরে ঘুরে বেড়াত। সে সময় অন্যান্য বৃত্তির মধ্যে ছিল মদ চোলাই করা, পশু পাখি শিকার করা, গাছ কেটে কাঠ ও সামান্য আসবাবপত্র তৈরি করা, তুলো ধোনা এবং মোটা কাপড় বোনা। সমাজের নিম্নস্তরের সকলেই ছিল শ্রমজীবী। সমাজে উচ্চবর্গের কেউ কেউ শাস্ত্র পাঠ করে আয় করত। সেকালে যৌথ পরিবার প্রথা প্রচলিত ছিল। একাধিক চর্যায় যৌথ পরিবারের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। সে সময় প্রকাশ্যে কেউ স্বেচ্ছাচারে লিপ্ত হতে পারত না। একটি পদে দেখা যায় যে কানহ এক ডম্বির প্রতি আসক্ত হন। তাই পরিবারের সমালোচনা ও আক্রমণ থেকে রক্ষা পাওয়ার অভিপ্রায়ে তাকে গৃহত্যাগী হয়ে প্রেমিকার সাথে মিলিত হতে হয়। সে সময় সন্তান প্রসবের জন্য স্বতন্ত্র আতুর ঘর ছিল। সে সময় যথাযোগ্য আচারের মাধ্যমে মৃতদেহ সৎকার করা হতো। চর্যাপদে এটা উল্লেখ করা হয়েছে যে বিয়ের অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের মাধ্যমে সঙ্গীত পরিবেশন করা হতো। আড়ম্বরপূর্ণ বিবাহ এবং বিধবা বিবাহ এই দুই প্রথাই সে সময় প্রচলিত ছিল। কবি কাহ্নপাদ তার এক চর্যায় বলেন, চলিল কাহ্ন মহাসুহ সাঙ্গে, অর্থাৎ কাহ্নে এবার বিধবা বিবাহ বা সাঙ্গা করলেন। চর্যাপদে উল্লেখ করা হয়েছে যে বাঙালিদের মধ্যে নানান প্রকার আমোদ প্রমোদের প্রচলন ছিল। সমাজে নানান সময়ে নানান উৎসব ও সামাজিক অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করত। এইসব অনুষ্ঠানে নাট গীতির পালা পরিবেশন করা হতো। নাট গীতিতে সাধারণত গায়ক ও অভিনেতা হিসেবে পুরুষ এবং নর্তকী হিসেবে নারী অংশগ্রহণ করত। তবে এর বিপরীত চিত্রও পাওয়া যায়। নাচন্তি বাজিল গান্তি দেবী, বুদ্ধ নাটক বিসমা হই। একটি পদের এই অংশে দেখা যায় যে পুরুষ নাচছেন আর নারী গান পরিবেশন করছেন। শ্রোতাবন্ধুরা, চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম ও আদি নিদর্শন। উপরন্তু চর্যাপদের সাহিত্যমান অতুলনীয়। তাঁদের রচনায় জীবনের পরমার্থ অনন্য সাধারণ প্রকাশভঙ্গিমায় উজ্জ্বল। পাশাপাশি এসব কবিতায় পাওয়া যায় তৎকালীন সমাজের নির্ভরযোগ্য চিত্র। লুইপা, কাহ্নপা প্রমুখ কবি চর্যাপদ রচনার মাধ্যমে সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিরকাল অবস্থান করবেন। প্রবন্ধটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। যে কবিতা শুনতে জানে না, শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে। যে কবিতা শুনতে জানে না, সে মাতৃস্তন্য থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্ষুধার্ত থেকে যাবে। বন্ধুরা, খ্যাতিমান কবি আবু জাফর ওবায়দুল্লাহর কিংবদন্তিতুল্য কথাগুলোর রেশ ধরে আমরা এখন স্বরচিত কবিতা পাঠ পর্বে নিয়ে যাচ্ছি আপনাদের। স্বরচিত কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি শামসুল বারী উৎপল এবং কবি লাভলি ইয়াসমিন। কবিতার শিরোনাম দেবদারু তারুণ্যের প্রতিচ্ছবি। শামুকের গ্রীবায় দেবদারু রাত, সত্যিজাতপুরের ক্ষয়িষ্ণু পৃথিবীতে রাত বাড়ে। মরা প্রজাপতির ডানায় রক্তাক্ত হাত আর অন্ধকারে ভর করে খোলসের দৃঢ় আবর্তে ঘুটিয়ে নিয়ে স্থাপত্য, সৌন্দর্য, জীবন ফিরে নিয়ে চলে হেমলোক গেলাসে। যতটুকু থিতু হওয়া যায় ততটুকু, প্রত্যয়কে যতটুকু বুকে ধরা যায় ততটুকু। ছাপোষা শামুকের গ্রীবায় দেবদারু রাতে আয়নায় দেখি না নিজেকে আজকাল। দেখি শুধু ছবি, তারুণ্যের প্রতিচ্ছবি। হে প্রভু, আমাকে ঝকঝকে একটি আয়না দাও, আমি তারুণ্যের প্রতিচ্ছবি দেখব আমরণ। তরুণের অগ্নি শপথ। তরুণ হৃদয়ে জাগে নতুন স্বপ্ন,
আকাশের মেঘ সরে জেগে উঠে সূর্যের আলো। শক্তি আর সাহসে গড়া নতুন সিঁড়ি, সমাজ বদলে আগামী ভুরে উঠবে সত্যের জয়গিরি। পথ যতই বন্ধুর হোক, যতই আসুক আধার, তরুণের চেতনায় জ্বলে ন্যায়ের মশাল। পাহাড় নদী আর সমুদ্রের বাধা ভেঙে যাবে সব কিছু তরুণের দীপ্ততায়। আলোর দিশারি তরুণ, হাতে পতাকা, তরুণের রক্তেই গড়বে সমতা। স্বপ্ন হবে সত্য, ইতিহাস গড়বেই, তরুণের ডাকে বিশ্বটা জাগবেই। এবার আমরা স্বরচিত কবিতা পাঠ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কবি হাসনাত মোবারক এবং কবি হুমায়ুন কবিরকে। কবিতার শিরোনাম স্মৃতিসংযোগ। দূরদুপুরের মায়া, রোদে ভাসানো দিগন্তে ছড়িয়ে ছিটানো সময়, আমাদের মনে একটা উৎসব উৎসব ভাব। সনের ডেউটি ফুরে উড়ে গেল চড়ুই দুটি, ইস চল এবার। পুকুরের জলে হাঁসের ডুব সাঁতার, ঢেউ জলের এক্কা দোক্কা, আহা ছোট্ট করে লেখা রং মিস্ত্রি বাটুল। রিকশার পেছনে বর্ণিল ঢঙে সুন্দরবনের চিত্রাহরিণী, লজ্জায় ঘোমটা টানা নতুন বধূ, রেশমার মাটির ঘরা গুলতি মেরে ফুটো করে দিছে ওই পাড়ার পাশা। অনতি দূরে কুলোয় ভরা ধানে মা চাচিরা যেন তাল্লয় ছন্দে অনবরত নৃত্যসঙ্গীতের প্ররোচনা চালিয়ে যাচ্ছে। আহা এই হেমন্তের দিনে চামড়ে গোজা কাঁচা জলপাই আর নুন মরিচের ভোজ, হলুদ ডাক টিকিটে কি পাবো সেই হারানো দিনের খোঁজ। কবিতার শিরোনাম এ আমার জন্মভিটা, এ আমার গ্রাম। এ আমার জন্মভিটা, এ আমার গ্রাম। এখানে নিবিড় আকাশ, সবুজ প্রকৃতি, আদুল অন্ধকারে সহজ গতির সাথে কথা কয়। এখানে নদী জলের তোরে ভাঙে তীর, ডুব সাঁতারে অপরাহ্ন খেলা করে তমাল পল্লবে মেঘমল্লার। এখানে ভোরের রোদ্দুর হেসে ওঠে, ঝরে পড়ে শিউলি তলায় মায়াময় দৃশ্য, হাঁস মোরগ শালিকের ডাকে। এখানে উঠুন জোড়া রোদ্দুর করে খেলা, কিষানের লাঙলের ফালায় সবুজ কলা পাতায় পান্তার থালায়। এখানে নিশীতে পূর্ণিমা নামে কলমিলতায় চাঁদ ঝুঁকে পড়ে ঝলসানো রুটির মতো। কৃষাণে দাঁড়িয়ে থাকে বিন্দু বিন্দু অপেক্ষায়, অশ্রু টল টল চোখে অমোঘ জ্যোৎস্নায়। চোখে তার ধূসর মায়াবী ছায়া, হৃদয়ে কাব্য গাঁথা জল কাদার। এখানে শীত নামে ঝিঝি পোকার ডাকে, অসংখ্য ঝরা পাতার কোলাজে খেজুর রসের হাড়িতে। এখানে কিষানের ফেরারি স্বপ্নগুলো ক্ষত বিক্ষত হয় অন্ধকারে, শৃগালের মতো মানুষের ধূর্তামিতে। এ আমার জন্মভিটা, তবুও এখানে এই ভালোবাসা জমে জমে ক্ষীর হয়, সমস্ত রুক্ষতা কুটিলতা ধুয়ে। সাংবাদিকতায় আদর্শ, রাজনীতিতে প্রবাদ পুরুষ, সাহিত্যিক হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে এবং পাশাপাশি আইন পেশাতেও সফলতার শীর্ষে একজন ব্যক্তি মানুষের এক জীবনে একাধারে এত এত ক্ষেত্রে প্রতিষ্ঠা শুধু কল্পনাই করা যায়। কিন্তু এই সবগুলো সফলতাই একাধারে অর্জন করেছিলেন প্রথিতযশা লেখক আবুল মনসুর আহমেদ। এবার লেখক পরিচিতি পর্বে আবুল মনসুর আহমেদ সম্পর্কে জানা অজানা নানা বিষয় উপস্থাপিত হচ্ছে। রচনা ও পাঠে নাসরিন রহমান। বাংলা সাহিত্যে ব্যঙ্গাত্মক রচনা সৃজনে খ্যাতিমান রচয়িতারূপে স্বীকৃত আবুল মনসুর আহমেদ 1898 সালের 3রা সেপ্টেম্বর অবিভক্ত বাংলার ময়মনসিংহের 30 সালের ধানীখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রহিম ফরাজি এবং মাতা মীর জাহান খাতুন।
তিনি 1917 সালে এন্ট্রান্স এবং 1919 সালে FA পাশ করেন। কলকাতা রিপন কলেজ থেকে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1923 সালে সুলতান পত্রিকায় সাংবাদিক হিসেবে তার পেশাগত জীবনের সূচনা হয়। তিনি মোহাম্মদী, সত্যগ্রাহী, দি মুসলিম, খাদেম পত্রিকায় কর্মরত ছিলেন এবং 1929 সালে সাংবাদিকতা পেশায় প্রথম পর্বের ইতি টানেন। পরবর্তী 8 বছর ময়মনসিংহে আইনজীবী পেশায় নিয়োজিত ছিলেন। 1938 সালে দৈনিক কৃষক পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে তিনি সাংবাদিকতায় দ্বিতীয় পর্বের সূচনা করেন। 1941 সালে নবযুগ পত্রিকায় এবং 1947 সালে ইত্তেহাদ পত্রিকায় যোগদান করেন। ইত্তেহাদ পত্রিকায় সম্পাদক থাকাকালে তিনি ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিগত শতকের 30-এর দশক থেকে আবুল মনসুর আহমেদ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। 1956 থেকে 1957 সালে তিনি প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1979 সালে তিনি ময়মনসিংহের ত্রিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একজন সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক পরিচয়কে ছাপিয়ে বাংলা সাহিত্যে বিদ্রূপাত্মক রচনা সৃজনের জন্য আবুল মনসুর আহমেদ পাঠক মহলে স্মরণীয় হয়ে আছেন। তার সৃজিত সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ব্যঙ্গ রচনা, আয়না, ফুড কনফারেন্স, গালিভারের সফরনামা, স্মৃতিকথা, আমার দেখা রাজনীতির 50 বছর, আত্মজীবনী, আত্মকথা। তার অন্যান্য রচনাসমূহ হল সত্যমিথ্যা, জীবন ক্ষুধা, আবে হায়াত, বাংলাদেশের কালচার, আসমানি পর্দা। বাংলা একাডেমি থেকে আবুল মনসুর আহমেদ রচনা সমগ্র প্রকাশিত হয়েছে। তাকে প্রসঙ্গ করে লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল ড. মিজানুর রহমান রচিত আবুল মনসুর আহমেদের চিন্তাধারা। সাহিত্যে অবদানের জন্য আবুল মনসুর আহমেদ 1960 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 1979 সালে রাষ্ট্রীয় স্বাধীনতা পদকে ভূষিত হন। 1979 সালের 18 মার্চ ঢাকায় তার জীবন অবসান ঘটে। আবুল মনসুর আহমেদ তার কাজের মধ্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চেয়েছিলেন। আমরা যখন তার সৃষ্টিকর্মের মূল্যায়ন করি তখন দেখতে পাই তার সৃষ্টিকর্ম আজও প্রাসঙ্গিক। ধন্যবাদ নাসরিন রহমান। বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ শুনছেন। ভ্রমণ সাহিত্য আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে, আর বলাই বাহুল্য ভ্রমণ সাহিত্য মানেই শব্দচিত্রে বিশ্ব দেখা। চলুন বন্ধুরা, সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের শেষ নিবেদন নন্দিত সাহিত্য থেকে পাঠ পর্বে শুনে আসি মোহাম্মদ আব্দুল হক রচিত ভ্রমণ কাহিনী নিশি দিবাকরের অংশবিশেষ। পাঠে শাকিলা মতিন মৃদুলা। আমরা বেশ কয়েকদিন হলো নরওয়ে ট্রমসো শহর পৌঁছেছি। যখন পৌঁছেছি তখন চারিদিকে শুধু আলো আর আলো, রাত নেই, শুধু দিন আর দিন। 1 ঘন্টা মাত্র রাত পেয়েছি। রাত আস্তে আস্তে বাড়ছে। রাত হবে দীর্ঘ। যারা বাসা বরাদ্দ দেয়, ইতোমধ্যে আমরা সেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। ওদের সাথে আমরা দুজন বাংলাদেশে দেখা করলাম। দেখা করে বললাম, আমরা আসলে একসাথে থাকতে চাই, একসঙ্গে থাকবো, লেখাপড়া করব, রান্না বান্না। আমাদের 2টা হোস্টেল ভিন্ন ভিন্ন জায়গায়, তাই এক জায়গায় নিয়ে আসা যায় কিনা। আমি যে জায়গায় হোস্টেলে উঠেছি ওইখানেরই একটা ডাবল রুম আমাদেরকে দিয়ে দিলেন। মূল বিল্ডিংয়ের গ্রন্থের সমান রুমটা লম্বা, আর রুমটার পাশে তো সাধারণত যা হয় 15-16 ফিট। সালেহীন ভাই আমাকে একদিন বলল, হক ভাই, আপনি কি খেয়াল করেছেন, সূর্য তো সব দিক থেকে দেখা যায়, পূর্ব দিকেও দেখা যায়, কিছুক্ষণ পরে দক্ষিণেও দেখা যায়, আবার পশ্চিমেও দেখা যায়, উত্তরেও দেখা যায়। এই রুমে বসেই তো সব দিক থেকে সূর্য দেখা যায়। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু পূর্ব দিক, দুপুরের দিকে একটু দক্ষিণে ঢাল থাকে, কিন্তু মাথার উপরে থাকে। পরের দিন খেয়াল করলাম
ঠিকই সকালে দক্ষিণ দিকে সূর্য দেখা যায় এই সামান্য উঁচুতে, ঘন্টা ৩-৪ পরে পশ্চিম দিকে, এরপর দেখা যায় উত্তর দিকে, এরপর একসময় কখন সন্ধ্যা হয় খেয়াল করি নাই, ঘুমিয়ে পড়ছি। আবার সকালে তখন বুঝলাম যে এখন আমার ব্রেনে আসছে না আসলে সূর্য কেন চারিদিক থেকে দেখা যায়। এখন প্র্যাকটিক্যালি দেখা যায়, কিন্তু কেন দেখা যায় তখন ব্রেন আস্তে আস্তে কাজ করা শুরু করলো। ইতোমধ্যে রাত আসা শুরু করেছে। ওই যে একদিন 1 ঘন্টা দেখলাম, প্রতিদিন 15-20 মিনিট করে বৃদ্ধি পায়। 15 দিন যায় নাই। 15 দিনের ভেতরে এখন দিন এবং রাত্রের পার্থক্য ক্লিয়ার। রাত আছে, দিন আছে, কিছুটা স্বস্তি লাগছিল। দিন রাত আছে, এভাবে আমাদেরকে বলল যে তোমরা দেখো নভেম্বর মাসে 21 তারিখের পরে কিন্তু সূর্য দেখতে পারবা না। তখন অক্টোবরের মাঝামাঝি আমরা চলে আসছি। অক্টোবরের মাঝামাঝি মানে বাংলাদেশে তখন দিন রাত সমান সমান প্রায়। কিন্তু মসজিদে যাই, তখন দেখি যে ওই মসজিদের ক্যালেন্ডারে লেখা আছে এক এক দিন 15 মিনিট 16 মিনিট করে চেঞ্জ হচ্ছে, নামাজের সময়সূচি চেঞ্জ হচ্ছে। এই কারণে ওখান থেকে এখন অভ্যস্ত হচ্ছি। বলল নভেম্বরের 21 তারিখে লাস্ট সূর্য দেখবা, এরপর আর সূর্য দেখা যাবে না। শেষ সূর্য মানে এই সময়ের জন্য, এই মৌসুমের জন্য। এবং নভেম্বরের 20 তারিখেও আকাশে দেখি প্রায় 2 ঘন্টা পর্যন্ত সূর্যের আলো আছে। সূর্য থাকলো, কিন্তু 21 তারিখে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু সূর্য নাই, যেটাকে আমাদের দেশে বলে ফজরের সময়ের সূর্য, অথবা সূর্য অস্ত যাওয়ার পরে দেখি। কক্সবাজার যাবেন, সূর্য অস্ত চলে গেছে, তারপর কিন্তু 15-20 মিনিট পরিষ্কার থাকে। ওই রকম পরিষ্কার আভাটা আছে, কিন্তু সূর্য ঠিকই আর দেখা যাচ্ছে না। আমার বিশ্বাস হচ্ছিল না 20 নভেম্বর যে কালকে সূর্য দেখা যাবে না। এ তো সূর্য দেখতেছি, বিশ্বাস হচ্ছে না। কিন্তু ওরা যে বলল ঠিকই 21 নভেম্বর আর কোনো সূর্য দেখলাম না। এরপরে সূর্য ছাড়া আমাদের থাকতে হলো একেবারে 21 জানুয়ারি পর্যন্ত। অনেক ধন্যবাদ শাকিলা মতিন মৃদুলা। শ্রোতা বন্ধুরা, কথায় কথায় শেষ হয়ে এলো বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গের আজকের আয়োজন। যাবার আগে জানিয়ে দিই, আজকের অনুষ্ঠান গবেষণা, গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি মহিউদ্দিন তাহের। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, প্রযোজনায় নাদিয়া ফেরদৌস। ভালো থাকবেন সবাই।